একটা মানুষ তার ইচ্ছা পূরণের জন্য ঠিক এক্স্যাক্টলি কতটা এক্সট্রিম কাজ করতে পারে। আর 5টা দিনের মতন 6 এপ্রিল 2026 সৌম্য উড়িষ্যায় তার কসমেটিকের দোকান বন্ধ করে রাত 10টা নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেই সময় তার ওয়াইফের তার কাছে ফোন আসে। এটা প্রত্যেক দিনই একটা নিয়ম ছিল, যখন সে দোকান থেকে বেরোতো তখন সে তার ওয়াইফকে ফোন করতো, নয়তো তার ওয়াইফ ফোন করে তাকে বলতো যে তোমার আসতে আর কতক্ষণ লাগবে। সেদিনও সৌম্যর কাছে তার ওয়াইফের ফোন আসে। সে তার ওয়াইফকে বলে যে আমি 10-15 মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব, তুমি চিন্তা করো না। সৌম্য বাইক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে এবং তার ওয়াইফ সুভাষিনী এরা দুজনেই জানতো না যে এটাই তাদের মধ্যে লাস্ট কথা হতে চলেছিল। ওই 15 মিনিটের জার্নির মাঝেই একটা ব্রিজ পড়ে এবং সেই ব্রিজে ওঠার আগেই হঠাৎই পিছন থেকে একটা গুলির আওয়াজ আসে এবং সেই আওয়াজটা কোথা থেকে আসছে এই জিনিসটা সৌম্য বোঝার আগেই তার বাইকের ব্যালেন্স হারিয়ে যায় এবং সে ব্রিজের উপরেই পড়ে যায়। তারপর তার আর কিছু মনে থাকে না। আশেপাশের যত লোকজন ছিল তারা ছুটে আসে, একটা বাইক তাকে ক্রস করে বেরিয়ে যায় অ্যান্ড দেন তারপর সৌম্যকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে সৌম্য 24 ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করে, কিন্তু সেই ফাইটে সে মৃত্যুর কাছে হেরে যায় এবং শেষমেশ 7 এপ্রিল রাত্রেবেলা সৌম্যকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ অলরেডি কেস রেজিস্টার করেছিল। কে তাকে মারল, কেন মারল, ব্যবসায়িক শত্রুতা, পারিবারিক শত্রুতা, বন্ধুত্বের শত্রুতা, অবৈধ প্রেম, এর পিছনে কী কারণ আছে, কারণগুলো যখন আপনারা জানবেন তখন আপনারা সত্যি সত্যি অবাক হয়ে যাবেন। সৌম্যকে যে খুন করা হয়েছে সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুলিশ তদন্তের প্রথমেই দেখে যে সৌম্য যে রাস্তা থেকে যাচ্ছিল সেই রাস্তা থেকেই কোনো সিসিটিভি ক্যামেরা আছে। তারা দেখে যে হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা একাধিক আছে এবং সেই সিসিটিভি ক্যামেরাতে একজন সন্দেহভাজনকেও দেখা গেছে। পুলিশ সেই সিসিটিভি ফুটেজটাকে আরেকটু জুম ইন করলে তারা দেখতে পায় সৌম্যর পিছন পিছন একটা বাইক যাচ্ছিল এবং সেই বাইকে কেউ একজন বসেছিল এবং তার কোমরে একটা বন্দুক ছিল। এটা পুলিশ মোটামুটি একটা আইডিয়া করে। পুলিশ অ্যাকচুয়ালি ক্রিমিনালকে আইডেন্টিফাই করতে পারছিল না, তার কারণ রাত্রেবেলা ছিল, পারফেক্টলি কাউকে চেনা বেশ একটু কঠিন আছে। তো সেই ক্ষেত্রে পুলিশ ভাবে আমরা এবার সৌম্যর যে কল ডিটেল রেকর্ড আছে সেটা একটু ভালো করে চেক করি। ওটা চেক করে তারা দেখবে যে সৌম্যর কোনো ব্যবসায়িক শত্রুতা আছে কিনা, সৌম্যর কোনো পরকীয়া সম্পর্ক আছে কিনা। আশেপাশের লোক, ব্যবসায়িক গোষ্ঠী, ব্যবসায়িক বন্ধু সবাইকে জিজ্ঞাসা করার পর জানা যায় সৌম্যর ব্যবসার দিকে অন্তত কোনো শত্রু ছিল না। তার কি কোনো পরকীয়া ছিল? তার কল ডিটেল রেকর্ড সমস্ত কিছু চেক করার পর পুলিশ এটুকু জানতে পারে যে না, কোনো রকম কোনো পরকীয়া সম্পর্কতে সৌম্য জড়িত ছিল না। এবার সৌম্যকে লাস্ট কল কে করেছিল সেটা অলরেডি সৌম্যর ওয়াইফ সুভাষিনী বলেই দিয়েছে পুলিশকে যে আমি এই ঘটনার কিছুক্ষণ আগেই তাকে ফোন করেছিলাম এবং সেটা পুলিশ মিলিয়ে থাকে যে হ্যাঁ, সুভাষিনী লাস্ট কল করেছিল। এবার এই সমস্ত জিনিস নিয়ে পুলিশ যখন তদন্ত করছে, তদন্তের যাদেরকে সাসপেক্ট বা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তাদের সবার ফোন পুলিশ সিজ করে নেয়। পুলিশ সিজ করার পর তারা প্রথম বেশি করেই নজর দেয় সৌম্যর ফোনে। তারা ভাবে সৌম্যর ফোন থেকে যদি কিছু বেরিয়ে আসে। সৌম্যর ফোনটা তারা চেক করতে গিয়ে যখন হোয়াটসঅ্যাপ খোলে তখন সেই হোয়াটসঅ্যাপে একটা জিনিস তারা লক্ষ্য করে, সেটা হচ্ছে যে সৌম্য দোকান থেকে বেরিয়ে হোয়াটসঅ্যাপে তার লাইভ লোকেশন শেয়ার করেছিল তার ওয়াইফ সুভাষিনীর ফোনটা যখন পুলিশ চেক করছে তখন তারা দেখে যে সুভাষিনী সৌম্যর লাইভ লোকেশনটাকে আরও দুজনকে সেন্ড করেছিল এবং যে দুজনকে সে সেন্ড করেছিল তাদের সাথে প্রচুর কথা বলতো এই সুভাষিনী। এবার কাদেরকে সেন্ড করেছিল? এক হচ্ছে সুভাষিনীর এক বান্ধবী যার নাম হচ্ছে প্রীতি, ডাক নাম হচ্ছে চিনু, যাকে সবাই চিনু বলেই চেনে, এবং চিনুর ভাই তাপসকে। এই জায়গাতে পুলিশ কোথাও না কোথাও একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছিল। এবার সেটা কি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ছিল, নাকি এটা চতুষ্কোণ লাভ স্টোরি ছিল, নাকি সৌম্যর কোনোভাবে সুভাষিনীর বান্ধবী প্রীতি কাম চিনুর সাথে কোনো রকম সম্পর্ক ছিল? সেই সময়ই হয়তো সুভাষিনীর পরিচয় হয়ে যায় এর ভাই তাপসের সাথে, হয়তো তাপসের সম্পর্ক সুভাষিনীর সাথে আছে।
পুলিশ এই জায়গাটা একটু কনফিউজ। পুলিশ দেখতে পায় যে সুভাষিনীর হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে 3 জন মেম্বার আছে। এক চিনু, দ্বিতীয়ত সুভাষিনী এবং তৃতীয় হচ্ছে তাপস। তাদের মধ্যে যেসব চ্যাট হয়েছে সেই চ্যাটগুলো যখন পুলিশ এক এক করে পড়তে শুরু করে তখন পুলিশের কাছে মোটামুটি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। তারা 3 জনকে থানাতে ডাকে। এক হচ্ছে সৌম্যর ওয়াইফ সুভাষিনী, দ্বিতীয়ত সুভাষিনীর বেস্ট ফ্রেন্ড চিনু, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে এই চিনুর ভাই তাপস, যে একটা ড্রাইভারের কাজ করত। তাদেরকে 3 জনকে থানাতে ডেকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, মোটামুটি পুলিশ যখন কনফার্ম হয়ে গেছে তখন পুলিশ আবার সিসিটিভি ফুটেজগুলোকে রিভিজিট করছিল। সিসিটিভি ফুটেজে সৌম্যর বাইকের পিছনে যে বাইকটাকে তারা দেখতে পেয়েছিল সেই রকমই একটা বাইক চিনুর ভাই তাপসের কাছে আছে, এবং সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে তারা বাইকে দেখতে পেয়েছিল তার সাথে কোথাও না কোথাও তাপসের হুবহু মিল আছে। তো পুলিশ এবার জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের শুরুতে এই 3 জন তো কিছুই করেনি, কিছুই জানে না এরকম বলছিল। এখন তাদেরকে পুলিশ জিজ্ঞাসা করে সৌম্য যে লাইভ লোকেশন সুভাষিনীকে শেয়ার করেছিল, সুভাষিনী সেটা কেন চিনু এবং চিনুর ভাইকে শেয়ার করে। এই ক্ষেত্রে 3 জনই চুপ হয়ে যায়। তখন তাপস বলে যে জাস্ট এমনি শেয়ার করেছিল। পুলিশ তাকে একটু টনিক দেওয়ার পর বলে এমনি কেন কেউ তার হাজবেন্ডের লোকেশন শেয়ার করবে। তাপস তখন আর কিছু বলতে পারে না। এদেরকে ভালো মতন টনিক দেওয়ার পর এরা 3 জনই বলতে শুরু করে, এবং যে স্টোরিটা, যে ঘটনাটা পুলিশের সামনে রিভিল হতে চলেছিল, পুলিশও একটু হকচকিয়ে যায়। তারা অ্যাকচুয়ালি শুনছেটা কি। এই যে জিনিসটা সুভাষিনী, চিকু এবং চিকুর ভাই বলবে, সেটা সূত্রপাত প্রায় নিয়ার অ্যাবাউট 6 বছর আগে হয়ে গেছিল। 6 বছর আগে সুভাষিনী আর চিকুর পরিচয় হয়। পরিচয়টাও হয় একটু অদ্ভুতভাবে। এরা দুজনেই বিউটিশিয়ানের কোর্স শিখতে একটা জায়গায় যেত। সেখান থেকে প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব আস্তে আস্তে কোথাও না কোথাও প্রেমে রূপান্তরিত হয়। হ্যাঁ, অবশ্যই একটা লেসবিয়ান প্রেম। এই প্রেমটা 2020 থেকে শুরু হয়ে 2023 পর্যন্ত চলতে থাকে। এবার 2023-এ এসে তারা দুজন বুঝতে পারে যে এই সম্পর্কটা তো সমাজ মেনে নেবে না, আমরা বাড়িতে কি করে বলবো। তো দুজনেই জানতো সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের সমাজ এগুলো মানবে না, এবং এটা ভেবেই সুভাষিনী কোথাও না কোথাও একটু ডিমোটিভেটেড হয়ে যায়, এবং সে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে অন্যান্য ছেলেদের সাথে কথা বলতে থাকে। সেই সময়ই সুভাষিনীর পরিচয় হয় সৌম্যর সাথে, যে কসমেটিক্সের ব্যবসা করত। 6-7 মাস সৌম্যর সাথে ডেট করা, কথা বলার পর হঠাৎই একদিন চিনু এই ব্যাপারটা জেনে যায়। তখন চিনুকে সুভাষিনী অনেক কষ্টে বোঝায় যে দেখো, আমাদের সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, আমরা বিয়ে করতে পারবো না, এদিকে বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তো বেটার টু বি আমি সৌম্যকে বিয়ে করে নিই। সৌম্য ভালো ছেলে, ভোলাভালা ছেলে, আমাদের উপর কখনো সন্দেহ করবে না, কিছু বুঝতেও পারবে না। তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও একটু বুকের উপর পাথর রেখে এই সম্পর্কে মঞ্জুরি দেয়। সুভাষিনী আর সৌম্য প্রেম করা শুরু করে। সেই প্রেমটা তারা বাড়িতে বলে, বাড়ি থেকে এই সম্পর্কটা মেনে নেয়, এবং 2024-এ তাদের বিয়েও হয়ে যায়। বিয়ের পর সুভাষিনী আর সৌম্য দুজনে বেশ হ্যাপি ছিল, একে অপরকে কখনো সন্দেহ করতো না। সুভাষিনী চালাকি করে এবার খেলাটা খেলতে শুরু করে। সে তার হাজব্যান্ডের সাথে তার যে লেসবিয়ান প্রেমিকা আছে প্রীতিকাম চিনু, তার পরিচয় করে দেয়। এবার দুটো বান্ধবী তারা কোথাও ঘুরতে যাবে, একসাথে থাকবে, একসাথে রুমে টাইম কাটাবে, এগুলো নিয়ে কোনো হাজব্যান্ড তো কোনোদিনও সন্দেহ করে না। সন্দেহ করতো যদি কোনো পুরুষ সঙ্গী হতো। তো এই ক্ষেত্রে সৌম্য সন্দেহ করেনি, সে কোথাও না কোথাও সিকিউর ছিল যে তার ওয়াইফ তার বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছে। এইভাবে তারা একাধিক জায়গায় ট্যুর দিত, তারা ক্যাফেতে, রেস্টুরেন্টে, সমস্ত জায়গায় যেত, এবং সৌম্যর এতে কোনো প্রবলেমই ছিল না। 1.5 বছর এইভাবে কেটে যাওয়ার পর হঠাৎই সুভাষিনীর মনে হয় যে এইভাবে বেশি দিন চলবে না, আমরা দেখা করতে পারি সপ্তাহে 2-3 দিন, তাও 2-3 ঘন্টার জন্য, বেশি সময় কাটাতে পারি না। একসাথে কোথাও ঘুরতে গেলে জবাবদিহি করতে হয় ফ্যামিলিকে, তো এরকমভাবে না চলবে না, আমরা একসাথে আরও বেশি টাইম স্পেন্ড করব। তো কি করে করা যেতে পারে? তো একসাথে যদি আমরা কোনো ব্যবসা বা কোনো কিছু শুরু করি, সেখানে আমরা দীর্ঘ সময় কাটাতে পারবো। কি করা যায়, কি করা যায়? যেহেতু দুজনের পরিচয় বিউটিশিয়ানের কোর্স করতে গিয়েই হয়েছিল, তো তারা ভাবে একটা বিউটি পার্লার খুললে কেমন হয়।
তারা দুজনে টাকা জোগাড় করে, সুভাষিনী সৌম্যর কাছ থেকে টাকাও নেয়, তারা একটা ছোটোখাটো বিউটি পার্লার খোলে। এবার বিউটি পার্লারে বিউটিশিয়ানের কাজ করা তো তাদের ম্যাটারই ছিল না। ম্যাটার ছিল কি, অবশ্যই তারা নিজেদের মধ্যে ফিজিক্যাল হবে, আনন্দ করবে, এনজয় করবে, টাইম স্পেন্ড করবে, এটাই তাদের টার্গেট ছিল। সেই মতন প্রত্যেকদিন সকালবেলা সুভাষিনীকে তার হাজব্যান্ড সৌম্য ওখানে ড্রপ করে দিত, আর সুভাষিনীর গার্লফ্রেন্ড চিনুকে ড্রপ করে দিত তার ড্রাইভার ভাই তাপস। এইভাবে সম্পর্কটা বেশ ভালোভাবেই চালাচ্ছিল। এর মাঝে সুভাষিনীর নজর পড়ে যায় চিনুর ভাই তাপসের। তাপসও সুভাষিনীকে পছন্দ করতে থাকে। তারা চিনুর পিছনে সম্পর্ক গড়ে তোলে এবং এই সম্পর্ক একদিন চিনু জেনে যায়। চিনু তো প্রথমে রাগারাগি করে, কিন্তু সুভাষিনী তাকে বোঝায়, আরে আমার সম্পর্ক কার সাথে হয়েছে? তোমার ভাইয়ের সাথে, তোমার রক্তের সাথে। তো তুমি কেন এত ঝামেলা করছো? তুমি কি তোমার ভাইকে হিংসা করো? তো দেন এই ঘটনায় এন্ট্রি হয় থার্ড ক্যারেক্টার তাপস। এবার এরা তিনজন মিলে ওই পার্লারের মধ্যে নিজেদের সেই সমস্ত ডার্ক ইচ্ছাগুলোকে মেটাতো। এইভাবে সমস্ত কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু 2026 জানুয়ারিতে একদিন এই তাপস সুভাষিনীকে বাড়িতে ড্রপ করতে আসে, এবং বাড়িতে যখন একটা ছেলে কারোর ওয়াইফকে ড্রপ করবে তখন হাজব্যান্ড অবশ্যই প্রবলেম ক্রিয়েট করবে। তো সেই প্রবলেম অবশ্যই ক্রিয়েট করে সৌম্য। সৌম্য বলে যে তুমি চিনুর সাথে মিশছো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু চিনুর ভাইয়ের সাথে তুমি মোটেও মিশবে না, আর বাড়িতে ড্রপ করা এগুলো কি? তাদের মধ্যে একটু ঝামেলা হয়, কিন্তু সুভাষিনী তাকে বোঝায় যে তুমি যেটা ভাবছো ভুল ভাবছো, তুমি একটা সন্দেহবাতিক লোক। আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। কিন্তু এই যে ওয়ার্নিং বেলটা বেজে গেছিল, এতেই মেনলি সুভাষিনী, চিনু এবং তাপসের প্রবলেম হয়ে গেছিল। তো এরা তিনজন মিলে একটা ট্রিপে যায় এবং বাড়িতে সুভাষিনী বলে যায় যে আমি চিনুর সাথে যাচ্ছি। তো তার হাজব্যান্ড কোনো প্রবলেম করেনি, এবং এই ট্রিপে গিয়ে তারা প্ল্যান করে যে কি করে পথের কাঁটা সৌম্যকে সরিয়ে দেওয়া যায়। সুভাষিনী না প্রথমেই রাজি হচ্ছিল না, সে বলছিল যে আমরা তো ধরা পড়ে যাব। তখন তাপস আর চিনু বলে যে তুমি কোনো মতেই ধরা পড়বে না, আমাদের কাছে একটা মাস্টার প্ল্যান আছে, এমনভাবে কোনটা করব কেউ বুঝতেই পারবে না, পুলিশের মাথায় আমরা কাঁঠাল ভেঙে খাবো। কিন্তু তারা তখনও জানতো না যে পুলিশেরও অনেক রকমের টনিক দেওয়ার ব্যবস্থা আছে, যাতে তারা সমস্ত কিছু পুলিশের সামনে বলে দেবে। তো পুলিশ শুনছে আর এরা তিনজন বলছে। পুলিশ তারপর বলে যে হ্যাঁ বলো, তারপর কি করলে? তাপস বলে যে আমি জানি উড়িষ্যায় অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার বিহার থেকে কাজ করতে আসে, তো এইরকমই দুজনের সাথে আমি কন্ট্যাক্ট করি, সেই দুজনকে 49,000 টাকা দিই। সেই 49,000 টাকা নিয়ে তারা বিহারের মুঙ্গের থেকে বন্দুক কিনে দেয়। এবার আমি আর আমার দিদি চিনু দুজন মিলে উড়িষ্যায় একটা পাহাড়ি এলাকায় যাই, সেখানে গিয়ে গুলি চালানো প্র্যাকটিস করি। প্র্যাকটিস সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ডেট ফিক্স করি 6 এপ্রিল 2026। সেই দিন সুভাষিনী তার হাজব্যান্ডকে রোজ দিনের মতনই ফোন করে। তার হাজব্যান্ড হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দেয়, সেটা আমাদেরকে ফরওয়ার্ড করে দেয়। আমি সৌম্যকে পিছু করি অ্যান্ড ব্রিজে ওঠার আগেই তাকে একটা অন্ধকার জায়গা দেখে গুলি করে দিই। আমি তারপর ওখান থেকে পালিয়ে যাই। পুলিশের কাছে এই কেসে অনেকগুলো প্রমাণ আছে। তারা হত্যা করার যে অস্ত্র ছিল, যে বন্দুক ছিল, সেটা উদ্ধার করে নেয়। ইউপিআইতে যে 49,000 টাকার ট্রানজাকশন করা হয়েছিল সেটাও তারা প্রমাণ হিসেবে ব্যবহার করবে। এদের কনফেশনও কোর্টে প্রমাণ হিসেবে গ্রহণ হবে। এদেরকে আপাতত জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেসটা যেহেতু রিসেন্ট, ট্রায়াল হতে আরও হয়তো 3-4 মাস সময় লাগবে, এবং ট্রায়াল শেষে আশা করি এদের ভালো মতন একটা সাজা যেন হয়। বর্তমান দিনে প্রত্যেকটা সম্পর্ক আমরা আস্তে আস্তে কেমন একটা জটিল বানিয়ে ফেলছি না? এখানে সুভাষিনী ক্লিয়ারলি তার পরিবারকে যদি বলতো, তাহলে পরিবার কিছুটা হলেও মেনে নিত, আর যদি নাও মানতো তাহলে তারা দুজন মিলে আলাদা কোথাও একটা সংসার করতে পারতো। এবার লেসবিয়ান সম্পর্ক, এটা নিয়ে আপনাদের প্রবলেম থাকলেও থাকতে পারে, এখানে আমি আমার কোনো মতামত জানাবো না, কিন্তু ভারতে এটা কোনো ক্রিমিনাল অফেন্স নয়। তো সেহেতু আপনি আপনার মন মর্জির মতন যেটা খুশি করতে পারেন, যতক্ষণ না ক্রাইমে ইনভলভ হচ্ছেন। কিন্তু এদের ভালোবাসা কি আদেও ভালোবাসা ছিল? যদি ভালোবাসা থাকতো তাহলে সুভাষিনী কেন সৌম্যর সাথে, চিনুর সাথে সম্পর্ক থাকাকালীন সম্পর্ক করলো? কেন চিনুর ভাই তাপসের সাথে সম্পর্ক করলো? আলটিমেটলি সুভাষিনী গেম খেলে গেল, চিনু আর তাপস এখানে ফেসে গেল। এবার তিনজনে মিলে যাও ওই জেলের মধ্যে সংসার করো। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।